আমি এখনও যদি ওটা ভাবি, ওই দিনটার ওই 2 রাত এবং ওই দিনটার কথা ভাবি, আমি নিজেই কি হয়েছিল আমার সাথে আমি নিজেকে মানে বুঝতে পারতেছি না। এর প্রতিটি দিনই আমাদের জন্য এক একটা আন্দোলন আর সংগ্রাম এবং কষ্টের দিন ছিল, এবং এত বেশি নিপীড়ন নির্যাতন আমাদের উপর দিয়ে হয়েছে এবং এতটাই টার্গেটেড ছিলাম আমরা যে আমাদের প্রতিটি সময়গুলো কিন্তু আমরা ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে তাকিয়ে গুনতাম আর কখন নিজেদেরকে উৎসর্গ করে দেবে এই রাষ্ট্রের জন্য, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য। তো 19 তারিখে আমাদের কর্মসূচি ছিল আপনার পল্টন এবং মৎস্য ভবন, এই অঞ্চল জুড়ে আমাদের কর্মসূচি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে। এবং এটাও বলা হয়েছিল যদি আপনারা এই জায়গায় উপস্থিত না হতে পারেন, পুলিশ এবং আওয়ামী লীগের ব্যারিকেডে আপনারা স্ব অঞ্চলে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। তার প্রেক্ষিতে ওই দিন 19 তারিখে শুক্রবার ছিল, শুক্রবার আমরা নামাজ পড়েছি, নামাজ পড়ে আমরা সায়েন্স ল্যাব মোড়ের যে মসজিদটা এখান থেকে আমরা গায়বানা জানাজা পড়েছি এবং আমি আর ওই মৎস্য ভবন পর্যন্ত যেতে পারিনি। আমরা এখানে এই প্রতিরোধ গড়ে তুলেছি এবং সেখানে আমরা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ তারা আমাদের উপর হামলা করেছিল। আমার সামনে অনেকেই সেখানে মারাত্মকভাবে আহত হয়েছিল, আমি নিজেও আহত হয়েছিলাম। একটা সময় আমরা প্রতিরোধ গড়ে তুলে পুরো নীলক্ষেত থেকে শুরু করে আপনার ল্যাব 8 পর্যন্ত এবং বাটা সিগন্যালের এই অঞ্চলটা পুরোটাই আমাদের দখলে নিয়েছিলাম 19 তারিখে। এবং আমরা সরাসরি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্র যেভাবে আমাদের উপর এবং আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীর উপর যেভাবে অন্যায়ভাবে যে ঝাঁপিয়ে পড়েছিল, এটা মনে হয়েছিল যে আমরা যে ইতিহাস শুনেছি 1971 সালের 25শে মার্চের কথা, ঠিক তেমনি আমার মনে হচ্ছে ওই দিন আমাদের উপর এভাবেই আমাদের মিছিলে ঝাঁপিয়ে পড়েছিল। পরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল ছাত্র জনতা সবাই মিলে এবং আমার সাথে থাকা সকল নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ হয়ে ওটা প্রতিরোধ গড়ে তুলি। পরবর্তীতে আমরা ক্রমে সায়েন্স ল্যাব থেকে আমরা আস্তে আস্তে আগাতে একসময় বাটা সিগন্যালের আওয়ামী লীগের যে একটা ঘাঁটি ছিল, যেখানে তারা বিশাল একটা নৌকা স্থাপন করে এখানে শুধু তো আওয়ামী লীগই থাকবে এরকম, ওই জায়গাটা আমরা উদ্ধার করি এবং ওই জায়গাটা উদ্ধার করে ওই এলাকাটা আমাদের দখলে নিয়ে নেই। পরবর্তী সময় আমরা যখন আরেকটু যোগাযোগ করছিলাম যে মৎস্য ভবন এবং আমাদের নেতাকর্মীদের সাথে অনেকে আহত হচ্ছে, এদিক দিয়ে আমার সাথে আমি নিজেও আহত হয়েছিলাম 19 তারিখে। পরে একটা সময় আমরা যখন বাটা সিগন্যাল থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছি, কাঁটাবন আসার প্রেক্ষিতে পুলিশ মুহুর্মুহুর গুলির মাধ্যমে আমার সাথে আমার একজন সহকর্মী মারাত্মকভাবে গুলিবিদ্ধ হওয়ার প্রেক্ষিতে তাকে দুইজন নিয়ে যায়। এরপর আমরা আবার প্রতিরোধ গড়ে তুলে দীর্ঘক্ষণ আমরা লড়াই করেছিলাম ওই সময় কাঁটাবনের ওখান থেকে এবং বাটা সিগন্যালের পাশ থেকে। এরপর বাটা সিগন্যালের ওই কর্নার থেকে আওয়ামী লীগ যুবলীগ আমাদের উপর হামলা করেছে এবং হামলা যত বৃদ্ধি পায় ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, লোকাল মানুষ আমাদের পক্ষে সাপোর্টে চলে আসে। সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা করার জন্য তাদের সিকিউরিটি গার্ডদেরকে বলে দেয় আপনাদের জন্য গেট খোলা, যদি বেশি হামলা হয় আপনারা আমাদের বাসায় ঢুকে যাবেন। এই যে সাধারণ মানুষের সহযোগিতা, এইটাকে আমরা একটা গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছি বলে ওই দিনই কিন্তু আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে ওই আওয়ামী লীগের ঘাটের মধ্যে দাঁড়িয়ে বলেছি আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত, আজ থেকে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত, আজ থেকে বাংলাদেশ খুব শীঘ্রই গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে ওই দিনই আমি ঘোষণা দিয়েছিলাম। আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে এইভাবে আমাদের ভিতরে একটা স্পৃহা ছিল, একটা স্পিড ছিল যে সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা করতেছে, সাধারণ জনগণ যারা ইয়াং আছে তারা আমাদের সাথে আসতেছে, ছাত্র জনতা আর যে একটা পার্টিসিপেশন, যে একটা অংশগ্রহণ, এই অংশগ্রহণটাকে আমাদেরকে আরও বেশি গতিশীল করে দিচ্ছে যে আন্দোলনটাকে যেভাবে হোক সফল করতেই হবে। এই যে একটা এই পণের প্রেক্ষিতে তারপর আমি আহত হই এবং আহত হওয়ার পর একটা সময় আপনি তো জানেন আমরা হচ্ছে খালি হাতে থাকি আর রাষ্ট্রযন্ত্র তাদের কাছে মোহর গুলির ব্যবস্থা, বিশেষ অস্ত্র থাকে। আপনি জানেন কয়েকদিন আগে বিবিসির অনুসন্ধানে দেখেছেন যে শেখ হাসিনা কী অস্ত্র ব্যবহার করতে বলেছে। এই অস্ত্রের সামনে তো বেশিক্ষণ খালি হাতে থাকা যায় না। আমরা একটা সময় পিছনে হটতে বাধ্য হয়েছি। পিছনে হটতে বাধ্য হওয়ার কিছুক্ষণ পরেই আমার পাশে, ঠিক আমার ডান পাশে একটা ছেলে আমার সাথে হেঁটে যাচ্ছে, সারাদিন সে নামাজের পর থেকে স্লোগান দিচ্ছে, সেই ছেলেটা হেলিকপ্টার থেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে ঠিক সায়েন্স ল্যাব আর ল্যাবেডের মাঝামাঝিতে। ওটা দেখে আমি অত্যন্ত আমি খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমি এখনও যদি ওটা ভাবি, ওই দিনটার ওই 2 রাত এবং ওই দিনটার কথা ভাবি, আমি নিজেই কি হয়েছিল আমার সাথে আমি নিজেকে বুঝতে পারতেছি না, এরকম একটা ইমোশন। আমি রামপুরে সারাদিন ফাইট করেছিলাম। 21 তারিখ পুরো দিন সকাল থেকেই সারাদিন ছিলাম, ফাইট করে পুলিশের সাথে আমরা দফায় সংঘর্ষ করেছিলাম। একটা মুহূর্তে এসে আমার সামনে কিন্তু অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আপনি টিভি সেন্টার থেকে শুরু করে আবুল হোটেল পর্যন্ত
পর্যন্ত আমাদের পুরো দখলে ছিল, কিন্তু ওই পাশ থেকে যখন গুলি করতো আমার সামনেই জাহিদ নামের একটা শিক্ষার্থী, সে মেবি কোন একটা কলেজের শিক্ষার্থী ছিল, সে সাথে সাথে মারা গেছে। এরকম দৃশ্য আমার চোখে পটে এখনও ভাসে। পরে একটা সন্ধ্যা পর্যন্ত আমরা তুমুল প্রতিরোধ গড়ে তুলেছিলাম। সন্ধ্যা ঠিক গোধূলি মোমেন্টসটাতে একটা সময় আমরা আর পুলিশ বাহিনীর তাদের অস্ত্রের মুখে আর আমরা দাঁড়াতে পারিনি। তো নিজের যার অবস্থানে নিরাপদ জায়গায় সরিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। পরে আমি চলে যাওয়ার পথে আমার দুইটা বন্ধু আমার সাথে ছিল, তাদের দুজনকে বিদায় দিয়ে ও বললো যাইতে পারবে। আমি বলছি একা যাওয়াই ভালো, যেহেতু আমাদের হাতে অ্যান্ড্রয়েড নাই, আইডেন্টিফিকেশান করার কোনো সুযোগ নাই। তো একটা বাসার নিচে আসার পরে পুলিশ আমাকে ঘিরে ফেলেছে। পুলিশ সামনে ছিল, আমি আসলে গলি থেকে বের হয়েই আমি বুঝতে পারিনি এই গলিতে পুলিশ আছে। আমি একটু সামনে যাইতে পুলিশ আমাকে ধরে আমার ফোন চেক করতেছিল। আমি বলছি আমার তো অ্যান্ড্রয়েড নাই। ও কী করে, তখন আসলে আমাকে দেখে পুলিশ প্রথমে বিশ্বাসই করতে পারে না আমি একজন কর্মজীবী মানুষ। যতই তাকে রিকোয়েস্ট করাচ্ছি, বোঝাচ্ছি যে আমি আসলে ছাত্র হিসেবে না, আমি একজন কর্মজীবী হিসেবে রাস্তায় নেমেছি, আমার অফিস আছে, কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। আমার পুরো চেক করে, আমার সাথে আসলে কিছুই ছিল না, শুধু একটা ছোটো ফোন ছিল। আর আমরা ওই সময় কোনো অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বের হতাম না সিকিউরিটির সাথে। ওই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আমি সিকিউরিটিজনিত কারণে আগে সবার নাম্বার ডায়াল করেছি, কিন্তু ওই যে আমার একটা বন্ধু আছে সাইফুল, ও আমার কাছ থেকে যাওয়ার পর ও আমাকে নিয়ে উদ্বিগ্নতায় ও বারবার আমাকে ফোন দিচ্ছে। তো ওর ফোনটা দেখে সে বললো যে এটা কার নাম্বার। আমি বলছি এটা আমার অফিসের নাম্বার। তো বললো যে ফোন দেই। আমিও বলছি, এবং সাইফুল খুব চতুরতার সাথে আনসার দিল। যখন অন্য কণ্ঠ শুনলো, চতুরতার সাথে আনসার দিল, তুই কি অফিসে আসবি না, নাকি আমি চলে যাব, দেশের পরিস্থিতি ভালো না। এই কথা বলে সাইফুল বললো যে ঠিক আছে, আমি চলে গেলাম। পরে পুলিশ তেমন বুঝে উঠতে না পেরে পুলিশ আমাকে ছেড়ে দিছে। যেই বাসার ঠিক সামনে আমাকে ধরেছে, ঠিক সেই বাসা আমার মনে হয়েছিল আমার এক পরিচিত আনিস ভাইয়ের বাসা। আমি সিকিউরিটি, এই ফাঁকে আবার ছাত্রলীগ যুবলীগ তাদের হুন্ডা বহন নিয়ে কিন্তু আসছে, এইদিকে এগিয়ে আসছে। তখন কোনো কিছু ভেবে না পেয়ে আমি তাকিয়ে বললাম সিকিউরিটিকে, মামা এটা কি আনিস ভাইয়ের বাসা না? সিকিউরিটি হতভম্ব হয়ে কোনো আনসার না দিয়ে সে আমার দিকে ফেল করে তাকিয়েছিল। পরে আমি বুঝতে পেরেছি এটা হয়তো আল্লাহ প্রদত্ত কোনো সহযোগিতা এই মুহূর্তে, আদারওয়াইজ আমার বাঁচার কোনো সুযোগ নাই। পরে আমি ভিতরে ঢুকে গিয়েছি। ভিতরে ঢুকে সিকিউরিটি আর আমাকে দেখতে চাই না আমি কোথায় গিয়েছি। আমি আমার মতো করে একদম টপ ফ্লোরে গিয়ে চলে গেছি। সেখানে চিলেকোঠার শেফায় ছিল, গেইটের দরজাটা লক ছিল। আপনারা জানেন ছাদে যাওয়ার আগে যে দরজা থাকে, একটা গ্যাপ জায়গা থাকে, ওই গ্যাপ জায়গায় আমি সারা রাত অবস্থান করেছি। আমার মলমূত্র ত্যাগ করেছি সেখানে, এবং পরের দিন পুরোটা দিন আমি সেখানে অবস্থান করেছিলাম। এই ফাঁকে পরবর্তীতে শুনতে পেয়েছি আমার পরিবার হন্য হয়ে আমাকে খুঁজছে, আমাকে পাচ্ছে না। এবং আমার ওই যে বাটন ফোনটা ছিল, ওই বাটন ফোনটাও কিন্তু পুলিশ নিয়ে গিয়েছিল, ওটা কিন্তু আমাকে ফেরত দেয়নি। আর এরপরে সেখানে পরের দিন রাতে অসহ্য ক্ষুধা এবং অসহ্য দুর্গন্ধ এবং অসহ্য যন্ত্রণা, মানসিক এবং যে পরিবেশ, এই পরিবেশের কারণে আমি একটা পর্যায়ে সিক মনে হচ্ছিল যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। এবং আমার মনোবলকে দৃঢ় রাখার জন্য পরের দিনও পরে 2টা রাত, 21 তারিখ রাত, 22 তারিখ রাত থেকে 23 তারিখ সকালবেলা খুব ভোরে আমি যখন বুঝতে পেরেছি যে আলো হয়ে গেছে, আমি এটা বুঝতে পেরে আস্তে আস্তে নিচে নেমে ওই সিকিউরিটি দেখি যে কেউ নাই, সবাই ঘুমাচ্ছে। আমি গেটটাকে খুলে আস্তে বের হয়ে গেছি জীবনের ঝুঁকি নিয়ে। পরবর্তীতে আমি এসে পৌঁছাতে পেরেছি। এই যে একটা অভিজ্ঞতা, এই যে একটা মানসিক যন্ত্রণা, এটা যদি আমি এখনও চিন্তা করি যে ওই 2টা রাত আর একটা দিন আমি কিসের মধ্যে ছিলাম। আমি কোনো ধরনের খাবার নেই ওখানে, নিজের শরীরের যেই জিনিস আছে অপসারণের জন্য, সেই মূত্র বিসর্জন থেকে শুরু করে সকল পর্যায়ে আমার মল ত্যাগ সব কিছু কিন্তু আমি একই জায়গায় করেছি, এবং একই জায়গায় আমি ঘুমিয়েছি। এই নিদারুণ যন্ত্রণা, এই নিদারুণ কষ্ট ছিল একটা সুন্দর সমৃদ্ধ ফ্যাসিস্ট মুক্ত এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে কিন্তু আমরা এই কষ্টটা স্বীকার করেছি। অবশেষে আমি বের হতে পেরেছিলাম, এবং আমি সেদিন নিজের সেফ জায়গায় গিয়েছি। এটা শুধুই আমরা করেছি একটা বাংলাদেশের যে ফ্যাসিস্ট যেভাবে আঁকড়ে ধরেছিল এবং চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, একটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তার বিরুদ্ধে, এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিরুদ্ধে কিন্তু আমরা তখন সংগ্রাম করেছিলাম। এত কষ্ট, এত সংগ্রাম, এত ত্যাগ আমরা মেনে নিয়েছিলাম।